দেশের গণমাধ্যমগুলোর সংবাদ শিরোনাম দেখে প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর কি নিষেধাজ্ঞা উঠে গেছে? গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে শোক মিছিল শেষ পর্যন্ত হয়ে যায় জয় বাংলা আর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নামে স্লোগান মুখর মিছিল। একাধিক সূত্র বলছে, মোশাররফ হোসেনের জানাজাকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের এমন বড় ধরনের শোডাউন সরকার উচ্চ মহলকে ভাবিয়ে তুলেছে। এতদিন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ঝটিকা মিছিল সরকার ধরপাকড়ের মাধ্যমে সামাল দিচ্ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ করার পাশাপাশি সরকারি পক্ষগুলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের মতো পেশাজীবী সংগঠনের নির্বাচনে জোর করে দলটির সমর্থকদের নির্বাচন থেকে দূরে রেখেছে। তাতে ফল হয়েছে উল্টো, সমালোচনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় বড় বড় মিছিল, ছাত্রলীগ কর্মীদের কৃষকদের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচি সরকার ঊর্ধ্বতন মহলের চিন্তাকে বাড়াচ্ছিল। এরই মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার পর যে ধরনের শোডাউন কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি করেছে তা নিয়ে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকায় সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সরকারের শীর্ষ মহল যেখানে সরকারি ব্যানারে বঙ্গবন্ধুর নাম দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে, সেখানে আওয়ামী লীগের এত বড় শোডাউনের পর করণীয় কি হতে পারে তা নিয়ে আলোচনাও হয়েছে। সরকার একটি সূত্র বলছে, এতদিন আওয়ামী লীগ ফেরত আসতে পারে এমন ভয় দেখিয়ে জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে জামাত এনসিপিকে মাঠের আন্দোলন থেকে দূরে রেখেছে। কিন্তু গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর শোডাউন এবং সবশেষ আজকে শোডাউনের পর সরকারের চিন্তা বিরোধী দল থেকে সরে এসে আওয়ামী লীগের দিকেই ঝুঁকছে। বিশেষ করে হামে শিশু মৃত্যু আর আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস প্রশাসনের দায় মোচনে বিএনপি সরকার যখন ব্যাকফুটে, আবার পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়া এবং সবশেষ 6 মাসের মধ্যে শেখ হাসিনার ফিরে আসার অডিও বার্তা প্রচারের পর সরকারের শীর্ষ মহলকে আওয়ামী লীগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24-এর 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের 130 জনের মতো সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। অনেক নেতা দেশের বাইরে ও ভেতরে পালিয়ে আছেন। দলটির কার্যক্রমের উপর ইন্টারিম গভর্নমেন্টের পর বিএনপিও নিষেধাজ্ঞা বহাল রেখেছে। যদিও বিএনপি জামাত দুই দলই নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকদের কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছিল। ইন্টারিমের আমল থেকে দলটির নেতাকর্মীরা কর্মসূচি বলতে ঝটিকা মিছিল করে আসছে। যদিও এসব মিছিল থেকে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তারপরও প্রায় রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মিছিল করতে দেখা যাচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল নিয়ে পুলিশকে বেশ বিপাকে পড়তে হয়, জবাবদিহি করতে হয়। অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের 24শে সেপ্টেম্বর একদিনই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঝটিকা মিছিল করার সময় 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় প্রায় 34 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের হিসেব অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও পরবর্তী আইনি প্রক্রিয়া প্রায় 18,384 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিএনপি ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রিসভার অন্তত 4 জন সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 12 জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এত ধরপাকড়ের মধ্যেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিল ও তৎপরতা থেমে নেই। গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেট্রা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন। এই মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোড়ন দেখা দেয়। পরদিন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে,
পদ্মাবাহিত জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে ছাত্রলীগের 10 থেকে 12 জন নেতাকর্মী এক কৃষকের ধান কেটে দিয়েছেন। তাদের ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে একটি ধান খেতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা একজন কৃষকের ধান কেটে দিচ্ছেন। ওই ধান মাথায় নিয়ে একটি নসিমন গাড়িতে তুলে দিচ্ছেন। ধান কাটতে সহযোগিতা করায় ওই এলাকার একজন কৃষক শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের ধন্যবাদ দিতেও শোনা যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটির এমন কার্যক্রমে বিপাকে পড়ে পুলিশ। উপরের মহলের চাপে খোঁজ নেওয়া শুরু করে। সরকারের শীর্ষ মহল থেকে পুলিশকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। 13ই মে যখন এ নিয়ে আলোচনা চলছিল, তখন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর খবর আসে। প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। এই মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন তিনি। 1972 সালের সংবিধান প্রণেতাদের অন্যতম মোশাররফ হোসেন চট্টগ্রামের মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 6 বার এমপি হন। আমৃত্যু তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। 1996 সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2022 সালের 7 ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় 2024 সালের 27 অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। পরে আরো বেশ কিছু মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে 2025 সালের 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 2025 সালের 14 আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর থেকে শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। 13ই মে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 14ই মে চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিবিদের জানাজা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার বেলা 11:15টায় চট্টগ্রাম নগরে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 10টা থেকে জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন। জানাজা শেষ হতেই মরদেহ নিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্সে। তখনই মাঠের চারপাশ থেকে হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন। তাদের কণ্ঠে ওঠে বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান। নেতা কর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এই সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে থাকলেও তাদের করার কিছুই ছিল না। সামাজিক মাধ্যমের কল্যাণে মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়লে সরকার উচ্চ মহলেও এ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সিএমপির পক্ষ থেকে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এত বড় শোডাউন কিভাবে করলো সে বিষয়টি ভাবনায় ফেলেছে সরকারকে। কারণ বিএনপি ও সরকারের শীর্ষ মহল আওয়ামী লীগকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আওয়ামী লীগের পক্ষে যেতে পারে এমন কোনো কাজের ব্যাপারে অলিখিত কড়া বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে প্রশাসনে। যেমন 14ই মে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দেয়ালে অফিস চার্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি লেখা থাকায় তেলে বেগুনে জ্বলে ওঠেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 14ই মে বিকেলে আকস্মিকভাবে অফিসটি পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। কার্যালয়ের দেয়ালে টাঙানো সিটিজেন চার্টারে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বাণী একজন গণমাধ্যম কর্মী ডেপুটি স্পিকারের নজরে আনেন। সেখানে লেখা, সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ সম্পর্কিত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 40 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে ওই সাংবাদিক সিটিজেন চার্টারে বাম হাতের আঙ্গুল রেখে দেখিয়ে বলেন, এগুলো বহু আগে, এগুলো না থাকলে তো ভালো।
এই ঘটনায় তিনি সাব রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা জানতে চান। এ সময় ওই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে লেখাটি সরিয়ে ফেলবেন বলে